অনুষ্কার বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটি উদাহরণ দেওয়া প্রয়োজন। একটি পরীক্ষায় আমার সিজিপিএ 2.54 থেকে 3.54 এ ওঠা যতটা কষ্টকর, 3.80 থেকে 3.85 এই 0.05 এটিকে বৃদ্ধি করা তার চেয়েও অনেক বেশি কষ্টকর। আমার স্বপ্ন যখন হয় সাধারণ থেকে মাঝারি হওয়া, ছোটখাটো বাধাগুলো আমাকে খুব বেশি বিচলিত করে না, কিন্তু আমার স্বপ্ন যখন মাঝারি থেকে আরো বড় হওয়া, ছোটখাটো সেই সমস্যাগুলো আমার বড় হওয়ার পথে অনেক বাধা দেয়। আর ঠিক এই কারণেই এতক্ষণ যে অস্থিতিশীলতা নিয়ে আমরা আগে বিচলিত হইনি, কারণ তখন আমাদের স্বপ্নটি ছোট ছিল। এখন যেহেতু আমাদের স্বপ্নটি বড়, লক্ষ্যটি বড়, এবং এমন কিছু লক্ষ্য যেগুলো পৃথিবীতে হয়তো 100% এটি অ্যাচিভ করছে পৃথিবীতে 2টি হয় 5টি কি 6টি রাষ্ট্র, আমাদেরকে এফোর্ট দিয়েও সর্বোচ্চ দিতে হবে। ছোটখাটো বাধাগুলো আমাদেরকে সেই টপ 5 কান্ট্রি তারা যেভাবে সেটিকে অর্জন করছে তার থেকে আমাদেরকে বের করে দেবে। এই জায়গা থেকে আসলে তাদের বিকল্পটি থাকে না। 3টি গোল তারা অ্যাচিভ করবে না। আমি দেখিয়ে যাবো এই 3টি গোলের ভিতরে একটিও আসলে তাদের অবস্থা থেকে অ্যাচিভ হবে না। প্রথম গোলটি তারা 75 বছর গড়াই চায়, সংক্ষিপ্ত বিষয়। 75 বছর যদি আমি গড়াই অর্জন করতে চাই, আমার 2টি বিষয়কে নিশ্চিত করতে হবে। এক, আমার পরিবেশটি যথেষ্ট স্বাস্থ্যকর, যেটি কিনা বিশ্বের দ্বিতীয় ওস্ট শহরে থেকে নিশ্চিত করা খুবই টাফ। দ্বিতীয়ত, তাদেরকে আমার নিরাপত্তা দিতে হবে। যে বিষয়গুলো একটু আমাদের কাছে তারা কিভাবে অর্জন করবে তা দেখাবি। 75 বছর মাথা পিছু 75 বছর গড়ায়ু এরকম একটি রাষ্ট্রের নাম বলি, এরকম একটি রাষ্ট্র হচ্ছে জাপান। তাহলে এই ধরনের পরিবেশ দূষণ কিংবা এই ধরনের অন্যান্য যে সমস্যাগুলো মেডিকেল ফ্যাসিলিটিতে তারা করে না। কিছুদিন আগে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আগামী 5 বছর পর আমরা প্রত্যেকে ডাক্তারের কাছে যেতে ভয় পাবো যে আসলে এই ডাক্তার সেই ফাঁসকৃত প্রশ্ন দ্বারা পাস করে। 75 বছরের বয়সের আশা করাটা খুবই টাফ। সেকেন্ড আরেকটি এক্সাম্পল দেই, জাপান যেটি করেছিল, জাপানে যখন পারমাণবিক চুল্লির বিস্ফোরণটি হয়, এখনো পর্যন্ত ওই জায়গায় কিন্তু কেউ বসবাস করতে পারে না। বাংলাদেশ জাপানের চেয়ে অনেক ছোট, জাপানের থেকে অনেক প্রতিকূল জায়গায়। এখানে আমার চাইলে কিন্তু আমরা রূপপুর কিংবা অন্যান্য যে আরো 3টি জায়গায় আমাদের পরমাণু গবেষণা কিন্তু চলছে, বঙ্গোপসাগরের যে কোনো উত্তাল ঝড়ে আমরা অবশ্যই এর ভিতরে পতিত হয়ে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। জাপান সেটিকে রিকভার করতে পেরেছে, আমরা আরো রিকভার করতে পারবো কিনা আমরা জানি না। 2050 সালে যেটি তাদের টার্গেট, সে সময় বাংলাদেশের জনসংখ্যা হয়ে যাবে 20 কোটি। সেই 20 কোটি মানুষের প্রত্যেকটি কমিউনিটি ক্লিনিকের যেটা তারা অ্যাচিভ করতে চান, যেটা কিনা ইউনাইটেড স্টেটস, চায়না, তারা ওয়ার্ল্ডের 1 এবং 2 নাম্বার ইকোনমি হয়, তারা সেই বিষয়টি অর্জন করছে। আমরা কিভাবে সেটি অর্জনের দিকে যাব তার কোনো উত্তর কি তার অবস্থা কি ছিল না। অর্থাৎ আমি আশা করতে পারি না আমি 75 বছর পর্যন্ত বাঁচবো। আপনার প্রশ্ন? হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে জাপানের টোকিও শহর একটি ওভার পপুলেটেড এবং সেখানে কার্বন নিঃসরণ জাপানে আমাদের থেকে বেশি হয় এবং সেখানে বায়ু দূষণটি আমাদের থেকে বেশি। সেই শহরে মানুষ যদি 80 বছর লাইফ এক্সপেক্টেন্সি পায়, আমরা কেন পাবো না? গ্রিন টেকনোলজি অনেক বেশি এক্সপেন্সিভ। জাপান যদি জাতিসংঘের সর্বোচ্চ পরিমাণ ডোনেশন দেয়, এটি দিয়েই বোঝা যায় জাপানের ইকোনমি কতটা স্ট্রং। তাদের ওই স্ট্রং ইকোনমি গ্রিন টেকনোলজিকে এফোর্ড করতে হবে। আমরা কখনোই আমাদের অবস্থান থেকে সেদিকে চাইলেও করতে পারবো না, এই জন্য মানুষকে এটা হয় না। দ্বিতীয়ত, $3500 পৌঁছাতে চান, তাদের বলা উচিত ছিল বর্তমানে আমরা কত ডলারে আছি। বর্তমানে আমরা রয়েছি মাত্র $1200 আমাকে প্রায় 3 গুণ হতে হবে। এই 3 গুণ হওয়ার জন্য আদৌ আমাদের অর্থনৈতিক সক্ষমতা কি যথেষ্ট কিনা তার কোনো উত্তর কি তাদের অবস্থা ছিল না। বর্তমানে বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রগুলো এই কারণে পছন্দ করে, কারণ বাংলাদেশের শ্রমিকদের অনেক কম খরচে কিনে নেওয়া যায়। যদি আপনি $3500 পৌঁছাতে চান, শ্রমিকদের বেতনটিকে বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের বেতন যখন হয়ে যাবে, তখন বাংলাদেশের যেই রূপটিকে দেখে বাইরের দেশ খুশি হতো, সেই রূপটি তো বাংলাদেশে থাকবে না এবং তার সেই জায়গায় বিনিয়োগ করা বন্ধ করে দেবে। আমরা আবার ঘুরে সেই আগের অবস্থায় পৌঁছে যাচ্ছি। এরপর যদি আপনি দেখতে চান, তাহলে আমি যদি সার্বিক একটি সমন্বয়ে আসার চেষ্টাটি করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে আরেকটি, যেহেতু আরেকটি নিয়ে তারা কথা বলছে, আরেকটি সেক্টরে বাংলাদেশ কবে থেকে সুপার পাওয়ার হলো? যখন থেকে শ্রীলঙ্কানরা তাদের আরএনডি সেক্টরে আস্তে আস্তে নিচে নেমে গেছে। কেন তখন শ্রীলঙ্কানরা নেমে গিয়েছিল? কেননা শ্রীলঙ্কানদের ওই সময় শ্রীলঙ্কা রাষ্ট্রে তামিল টাইগারদের বিদ্রোহ অন্যান্য বিনিয়োগকারীদেরকে শ্রীলঙ্কার প্রতি নিরুৎসাহিত করে ফেলেছে। এখন আইএস এবং অন্যান্য সিকিউরিটি ইস্যু যদি বাংলাদেশের কে অন্য রাষ্ট্রকে যদি বাংলাদেশের প্রতি নিরুৎসাহিত করে ফেলে, তার কি জাস্টিফিকেশন তারা তাদের অবস্থান তার কোনো উত্তর ছিল না। সার্বিক সমন্বয়টি করি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন গোলগুলোর কথা বলছেন, তার দেখানো উচিত ছিল এই 3টি গোল অ্যাচিভকারী বিভিন্ন রাষ্ট্র তারা আসলে কিভাবে সেই গোলটি অ্যাচিভ করেছে, বাংলাদেশ আদৌ সেগুলো সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তারা দেখেননি, এবং বর্তমান অবস্থান থেকে আমরা গোল থেকে আসলে কতটা দূরে তারা দেখেননি। মাননীয় মন্ত্রী তিনি তার অবস্থান থেকে 3টি সেক্টরে দেখিয়ে দিয়েছে যে আমরা আসলে কিভাবে পিছিয়ে যাচ্ছি। মাননীয় মন্ত্রী তার অবস্থান থেকে তিনি বলছেন আমাদের আগে অবগত হয়ে ভালো হচ্ছে। হাস্যকর একটি বিষয়, রানা প্লাজার দুর্ঘটনার পরবর্তীতে রাজনৈতিক যে গবেষণাগুলো চলেছিল
গুরুত্বপূর্ণ। এটি আমাদের আসলে অবকাঠামোগত উন্নয়নের কোন ধরনের নিদর্শন তার কোনো উত্তর ছিল না। সাংসদের কথা ছিল তিনি আপনি ইন্টারেস্ট রেটকে বৃদ্ধি করতে চান। এমনি তো বাংলাদেশের মানুষ তারা এন্টারপ্রেনার ঝুঁকি নেওয়ার মতো সাহসী নেই, রবীন্দ্রনাথের কবিতার মতো তারা খুবই অবস্থা থাকতে চায়। সেই জায়গায় আপনি যদি ইন্টারেস্ট রেটকে বৃদ্ধি করেন, আমার এন্টারপ্রেনার হওয়ার ন্যূনতম যে উৎসাহটি সেটি তো নষ্ট হয়ে যাবে। আমি কিভাবে বাংলাদেশের উন্নতি করবো? সবশেষে একটি শব্দ বলেছেন, সেটি হচ্ছে শ্রমের প্রাচুর্য। ইকোনমিক্সে এটিকে বলে বেকারত্ব। ওই জায়গা থেকে বাংলাদেশ কিভাবে এটির ব্যারাজার থেকে বের হয়ে আসবে তার কোনো উত্তরটা আমাদের অবস্থাটি যেহেতু ছিল না, তাই আমরা আশা করি। ধন্যবাদ। আমরা গঠনমূলক পর্ব শেষ করে আমরা যুক্তিগঠন পর্বে চলে যাব। প্রথমে মাননীয় বিরোধী দল নেতা আপনাকে বলতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারি দলের যুক্তি কি আগে এসেছে যখন মাননীয় স্পিকার এটি বলা হয় যে তাদের যে গোলগুলো রয়েছে সেই গোলগুলোর সাথে আসলে প্যারামিটার লিঙ্ক আপ ছিল না। যখন তারা লিঙ্ক আপ করতে যায় তখন তাদেরকে কিভাবে লিঙ্ক আপ করতে হয়? আর স্পিকার থেকে এসেছে মাননীয় স্পিকার যে যখন আমার স্বাস্থ্য হবে তখন আমার শিক্ষা হবে, যখন আমার শিক্ষা হবে তখন আমার সচেতনতা আসবে। এই টাইপের লিঙ্ক আপে আজকে আমাকে উন্নয়ন করতে হবে। মাননীয় স্পিকার, এটি হচ্ছে বাস্তবতা। এই ধরনের লিঙ্ক আপ বা এই স্বাস্থ্য হলেই আমার শিক্ষা হবে, এই ধরনের বাস্তবতা বাংলাদেশে আছে কিনা মাননীয় স্পিকার? কেননা যেখানে আপনি এখনো ধর্মীয় উগ্রবাদের কারণে আজকে নারী সাক্ষরতা আপনি বৃদ্ধি করতে পারছেন না, অবৈতনিক যে প্রথাগত বলছে মাননীয় স্পিকার, আজকে এখন পর্যন্ত রুরাল এরিয়াতে মাননীয় স্পিকার 45% জায়গা অবৈতনিক জায়গাটি চালু করেনি মাননীয় স্পিকার। তখন আপনি কোন বাস্তবতা এটিকে বলবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, এমন একটি অবকাঠামোগত জায়গায় এবং এমন একটি রপ্তানি জায়গা বলছেন যখন কিনা আমার বাংলাদেশের কোর্টে 37% মাননীয় স্পিকার আজকে অন্য দখলে রয়েছে মাননীয় স্পিকার। যেই ইকোনমিক্যাল জায়গাগুলো বন্দরে আমদানি রপ্তানি হওয়ার পর দেশের অর্থনীতিতে যুক্ত হওয়ার আগে মধ্যসত্ত্ব ভোগীদের দৌরাত্ম আমাদেরকে সহ্য করতে হয় মাননীয় স্পিকার। এটি অনেক বড় একটি ক্রাইটেরিয়া যেটি কিনা মাননীয় স্পিকার আজকে বাধা দেয় যখন কিনা আপনি আপনার জায়গা থেকে মাননীয় স্পিকার উন্নয়ন করবেন। মাননীয় স্পিকার, তারা বলেছেন জলবায়ুর জন্য একটি ফান্ড করা হচ্ছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে সাগর তীরবর্তী অনেকগুলো অঞ্চলের মধ্যে বাংলাদেশ অন্যতম মাননীয় স্পিকার, কিন্তু এই বাংলাদেশ সাগর তীরবর্তী অন্যান্য যে জায়গা মাননীয় স্পিকার সেই জায়গাটিতে 75% গড় আয় মাননীয় স্পিকার, এটি কল্পনা করা দুষ্কর। কেন কথাটা বললাম? কারণ কি হচ্ছে মাননীয় স্পিকার, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নিরসনের জন্য আপনাদের যখন বাঁধ নির্মাণ করা হবে সেই বাঁধ নির্মাণ করার পলিসির টাকা বাংলাদেশে নেই মাননীয় স্পিকার। যেই বাস্তবতা নিয়ে তারা বলছেন যেগুলোর সাথে নাকি 75% উন্নত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার বলেন যে আগেও প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো এখনো আছে, তাহলে হবে না মাননীয় স্পিকার। প্রশ্নটি হচ্ছে মাননীয় স্পিকার, আগের প্রবলেমের কারণে যদি পরিবেশের এফেক্টিভিটি তৈরি হয়, আগের প্রবলেমের কারণে যদি বাংলাদেশে বোমা হামলা হয়, আগের প্রবলেমের কারণে যদি কোনো বিভাজন উস্কে যায়, তাহলে এই সকল প্রবলেম যদি কোনো ধরনের পরবর্তীতে বিদ্যমান থাকে আপনি কিভাবে মাথা উঁচু করাকে তৃণমূল করবেন মাননীয় স্পিকার? এটি হচ্ছে বাস্তবতা। আগের প্রবলেমকে সলিউশন করে 7-8 বছর ক্রস করে আমরা অনেক বেশি ইকোনমিকে ডেভেলপমেন্ট করছি। এর সাথে মাননীয় স্পিকার পরে আমার এত করে 35 বছরের উন্নয়নের কোনো সম্পর্ক আসলে নেই মাননীয় স্পিকার। সম্পর্ক হচ্ছে মাননীয় স্পিকার এফেক্টিভিটির জায়গায়। ঠিক আছে, তাহলে দেখাতে পারেন মাননীয় স্পিকার এই ডিবেটের রেজাল্টে কেমন ছিল মাননীয় স্পিকার? সেটা হচ্ছে এই সকল কাজ যদি করি মাননীয় স্পিকার তাহলে এই সকল কাজ করে আমার এফেক্টিভিটি কিভাবে হবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আজকে শ্রমের কথা বলেছেন, ইকোনমিকের কথা বলেছেন মাননীয় স্পিকার, যখন কিনা আজকে ব্যাংকে অলস অর্থগুলো পড়ে আছে মাননীয় স্পিকার, যেগুলোর বিনিয়োগ হচ্ছে না, এই সকল বিনিয়োগ না হওয়ার পরবর্তীতে আপনি ইকোনমিকের ডেভেলপমেন্ট কোন সাথে আশা করছেন মাননীয় স্পিকার? এটা হচ্ছে বাস্তবতা দরকার হয় মাননীয় স্পিকার। বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি বৃদ্ধির কথা বলছেন মাননীয় স্পিকার, 100 কোটি টাকার জন্য যখন আপনার 20 কোটি টাকা সুদ তুলতে হয়, সেটি ম্যানেজ করার জন্য আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে 30% মুনাফা করতে হবে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বাস্তবতায় যে কোনো ক্ষেত্রে 30% মুনাফা করা সম্ভব না মাননীয় স্পিকার। এটি একটা বাস্তবতা, যে ইকোনমিক্যাল বাস্তবতাগুলো আজকে আমাদের ডেভেলপমেন্ট থেকে নেয় মাননীয় স্পিকার। আজকে আমি যে ওয়েতে ডেভেলপ হচ্ছে মাননীয় স্পিকার, সেই ওয়ে জায়গাটিতে তাদের দেখানো 75 ইয়ার মাননীয় স্পিকার আজকে 90% জায়গায় উন্নত হচ্ছে না মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার যে পন্থাগুলো তারা বলেছে মাননীয় স্পিকার, এই পন্থাগুলোর সাথে আসলে ভোটের কোনো লিঙ্ক ছিল মাননীয় স্পিকার। অ্যাচিভিং প্রসেস অনেক বেশি পার্থক্য ছিল মাননীয় স্পিকার। যে দুটি জায়গায় আমরা আমাদের সমস্যার মাধ্যমে প্রমাণ করতে পেরেছি মাননীয় স্পিকার, এখন উন্নত বিশ্বের কাতারে যাওয়া আমাদের জন্য সক্ষম মাননীয় স্পিকার। আশা করছি প্রস্তাবটি দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আগের যে আপনার স্বপ্ন বড়, আগের যে আপনার লক্ষ্য বড় মাননীয় স্পিকার, একই সাথে আগের যে আপনার সামর্থ্য বেশি, আগের যে আপনার বিনিয়োগের পরিমাণ বেশি, আগের যে আপনি অর্থনৈতিকভাবে অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, আগের যে আপনি আপনার সমস্যাগুলো নিয়ে অনেক বেশি সচেতন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত দেখুন আজকে তৃতীয় বক্তা প্রশ্নপত্র ফাঁসের কথা বলে অনেক তালি পেলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রশ্ন হচ্ছে
তারা যতগুলো সমস্যার কথা বলেছে একটি সমস্যাও ইউনিক কিনা, নতুন কিনা। তারা প্রশ্নপত্র ফাঁসের কথা বলেছে, জঙ্গিবাদের কথা বলেছে, তারা সিডোরের ভয় পাচ্ছেন। এই একটিও কি বাংলাদেশের জন্য নতুন কোনো সমস্যা? মাননীয় স্পিকার, একটিও না মাননীয় স্পিকার। এই প্রত্যেকটি সমস্যাগুলো আমরা অতিক্রম করে এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। তৃতীয়ত, মাথা পিছু আয় 5 বছর আগে ছিল $750 থেকে $800 মধ্যে, 5 বছর পরে $1200 এসেছে মাননীয় স্পিকার। আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমি যদি 30 বছর পরের কথা বলি, মূল্যস্ফীতি বাড়বে মাননীয় স্পিকার, তার সাথে সাধুত্ব রেখে মাননীয় স্পিকার এই অর্থের বাড়তিও তো বেড়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় স্পিকার $3500 অ্যাচিভ করা আমাদের জন্য খুব কষ্টকর কোনো লক্ষ্য মাননীয় স্পিকার। $3500 এই গোলটি তারা বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অ্যাচিভ করবেন, এটি তাদের গঠনমূলক পর্বে বক্তব্য ছিল। ইকোনমিক থিওরি অনুযায়ী $3500 পৌঁছে যেতে পারে, এই ব্যাখ্যাটি তাদের যুক্তি খণ্ডন পর্বে ঢুকবে। ইকোনমিক ফাংশন ব্যতীত যতক্ষণ পর্যন্ত $3500 শব্দটি ব্যবহার করে আপনি কথা বলছেন, তার মানে তার রিলেটেড কথাগুলো বলছেন। মাননীয় স্পিকার, অর্থনৈতিক কর্মকাণ্ড যে অর্থনৈতিক থিওরি দ্বারা চলে না এটা জানতাম না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, চতুর্থত দেখুন মাননীয় স্পিকার, শ্রমিকদের বেতনের কথা বলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একদম উচ্চ পর্যায়ে চিন্তা করুন, সরকারি কর্মকর্তাদের বেতন বেড়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচারদের বেতন বেড়েছে, এবার নিচে তাকান মাননীয় স্পিকার, বাস ভাড়া দ্বিগুণ হয়েছে, ট্রেনের ভাড়া দ্বিগুণ হয়েছে মাননীয় স্পিকার। এই সকল জায়গা থেকে প্রান্তিক মানুষ, নিম্ন শ্রেণীর পেশায় যারা রয়েছে মাননীয় স্পিকার, তারা মাননীয় স্পিকার তাদের যে আর্থিক যে উচ্চ স্পিকার সেটিও বাড়ছে একই সাথে স্পিকার। শ্রমিকদের বেতন নিয়ে, শ্রমিকদের অধিকার নিয়ে, শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিয়ে, বেতন সহ আমরা আগের চেয়ে অনেক বেশি সচেতন মাননীয় স্পিকার। স্পিকার দেখুন, আজকে অনেক পুরনো একটি যুক্তি দিলেন, ডাক্তারদের অপ্রতুলতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী গত বছরই ঘোষণা দিয়েছিলেন যে বিসিএস এ জয়েন করা প্রত্যেকটি ডাক্তারকে 2 বছর অন্তত গ্রামে কাজ করা বাধ্যতামূলক। এই বিসিএস এ যারা জয়েন করেছে, আমার আপন ভাই জয়েন করেছে, সে এখন গ্রামে আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন, আজকে তারা বললেন, তৃতীয় বক্তা বললেন ঝুঁকি নেওয়ার নাকি সাহস নেই। মাননীয় স্পিকার, খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় বক্তা বললেন মাননীয় স্পিকার, আমাদের ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জাতের ঝুঁকি নেওয়ার সাহস নেই তারা 4 বছরে 1200টা সফটওয়্যার কোম্পানি খোলার জন্য রেজিস্ট্রেশন করে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে দেখুন তারা আজকে বলছেন মাননীয় স্পিকার যে গড় আয় নিয়ে অনেক কথা হচ্ছে মাননীয় স্পিকার। দেখুন আজকে গড়াই নিয়ে আমরা যে কথাটি বলেছি যে তারা বুঝতে পারেন গড়াই আসলে কিভাবে মাননীয় স্পিকার। একদিকে যেমন আমাদের শিশু মৃত্যুর হারটা কমছে, অন্যদিকে মাননীয় স্পিকার মাতৃত্বকালীন সচেতনতা আমাদের বেড়েছে, আবার তার সাথে মাননীয় স্পিকার চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে। এই যে বিপরীত মাননীয় স্পিকার, যে সাম্যাবস্থাটি একদিকে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাদের গড়াই কমছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে ব্যাংকে টাকা পড়ে আছে কারণ বিদেশ থেকে ঋণ নেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এবং এই কাজগুলো মাননীয় স্পিকার আমরা কোথায় ব্যয় করছি? আমাদের যে নতুন বিনিয়োগ মাননীয় স্পিকার, অসংখ্য নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে মাননীয় স্পিকার, আমরা এমন একটি অবস্থানে এসেছি মাননীয় স্পিকার যখন আমরা পদ্মা সেতু তৈরি করার জন্য ঋণটি পাই না, আমাদের স্বয়ং সম্পূর্ণতা এমন জায়গায় হচ্ছে আমরা চিন্তা করি পদ্মা সেতু আমরা নিজেরাই করবো মাননীয় স্পিকার। সামগ্রিকভাবে চিন্তা করলে তারা কোনো ইউনিক সমস্যা দেখাতে পারেননি, সেই প্রত্যেকটা সমস্যা অতিক্রম করে আমরা সামনে এগিয়েছি। এবং মাননীয় স্পিকার, এর সাথে যদি আমরা দেখি তারা যে ভয়গুলো পাচ্ছেন যে সামনে তো এমন কিছু আসতে পারে মাননীয় স্পিকার, সামনে বাঘ কামড়াতে পারে, সামনে সিডর আসতে পারে, আইল আসতে পারে, এই সমস্যাগুলো আগেও ছিল এখন আছে মাননীয় স্পিকার। আসলে প্রস্তুতি পেয়ে প্রধানমন্ত্রী আপনার বক্তব্যের মাধ্যমে এটি শেষ হলো। আমরা কোনো মূল্যায়নে যাব না। আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আজকে হল ভর্তি অডিয়েন্সের সামনে আপনারা এই বিতর্কটি করেছেন, এটি চূড়ান্ত বিতর্ক ছিল এবং আপনারা নিজেরাই দেখেছেন যে তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সমর্থন জুগিয়েছেন। আজকে আয়োজকদের অসংখ্য ধন্যবাদ দিতে চাই সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য। সহবিচারক এবং সাথে যারা আপনারা বিতর্ক করেছেন, একটি তালি আশা করবো, কারণ এই চূড়ান্ত পর্বে সকল বসে দেখেছেন, এটি একটি অনন্য নিদর্শন। আমরা সবরকে শুভেচ্ছা জানিয়ে সকলের প্রতি শুভকামনা রেখে আজকে অধিবেশন এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকারকে। আমরা অতিথিবৃন্দর কাছ থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের মঞ্চটি সাজার জন্য। এরপর ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি সাধারণ সম্পাদক মশিউর রহমান এই অনুষ্ঠানটি পরিচালনা করবে। মশিউরকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাই।